রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। লোকটার দিকে তাকিয়েই চমকে উঠলাম। তোমরা তো জানো আমার কতগুলো বিশেষ ক্ষমতা আছে, যা দিয়ে আমি মানুষের আশু বিপদ বা ভাগ্য পরিবর্তনের কথা টের পাই। পিছন থেকে তাকিয়ে আমি লোকটার শরীর ঘিরে একটা কালো ছায়া দেখতে পেলাম, যেন একটা কালো মসলিন ঘেরাটোপের মধ্যে থেকে লোকটা চলাফেরা করছে। বুঝলাম মানুষটার ভয়ানক বিপদগ্রস্ত। পায়ের কাছ থেকে পোটলাটা হাতে নিয়ে আমি দ্রুত পায়ে তার পিছনে এগিয়ে গেলাম। নমস্কার, আমাদের আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে মা কালীর কৌটো, প্রথম পর্ব। তারাদাস বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। জন্ম ব্যারাকপুরে, 1947 সালের 15ই অক্টোবর। তারাদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা মূলত চিনি তারানাথ তান্ত্রিকের স্রষ্টা হিসেবে। অবশ্য তারানাথ তান্ত্রিক চরিত্রটির প্রকৃত সৃষ্টিকর্তা স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরবর্তীকালে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা তারানাথ তান্ত্রিক চরিত্রের নানান গল্প শুনতে পাই। আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক সমগ্র এই বইটি থেকে। আজকের গল্প পাঠে সুমন, সূত্রধার সুপর্ণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের উপস্থাপনা তারানাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে মা কালীর কৌটো। তারানাথ ভালো গল্প বলতে পারলেও খুব মিশুকে লোক ছিল না। এক ধরনের ফুর্তিবাজ জমাট মানুষ থাকে যারা চায়ের আড্ডায়, বেঞ্চিতে কিংবা বিয়ের বাসরে একেবারে দারুণ জমিয়ে তোলে। তারানাথ ঠিক তার উল্টো। লোক দেখলেই সে গুটিয়ে যায়। বিশেষ করে নিজের কথা সে কিছুতেই বলতে চায় না। কিন্তু আমাদের সহানুভূতির ছোঁয়ায় তারানাথের বন্ধ মনের দরজা অনেকখানি খুলে গিয়েছিল। অবশ্য সেটা কেবল আমাদের কাছে। ইদানিং হাত দেখানো বা কোষ্ঠী বিচারের খদ্দের প্রায় নেই বললেই চলে। বন্ধুও কেউ নেই। সারাদিন একাকিত্ব ভোগ করার পর মাঝে মাঝে বিকেলের দিকে আমরা হাজির হলে তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠত। মানুষটা গল্পের খনি। আমরা নানাভাবে খুঁচিয়ে তার কাছে গল্প আদায় করতাম। কিন্তু তার মতের বিরোধিতা করলে তারানাথ রেগে যেত। আমি আর কিশোরী গল্পের লোভে হঠাৎ তার কথার মাঝখানে হো হো করে হেসে উঠে বলতাম, কি বলেন ঠাকুর মশাই, এ আবার হয় নাকি কখনো? তারানাথ চটে গিয়ে বলতো, হয় না, এই শোনো তবে। তক্ষুনি একটা নতুন গল্প শুরু হয়ে যেত। সেদিন সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি হচ্ছে। জামা কাপড়, রুমাল, এমনকি মনের ভেতরটা অবধি ভিজে একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। অন্যদিন অফিস ছুটির পর বলাইবাবু কিংবা
হরিমিত্তিরের সঙ্গে মোড়ের দোকানে চা খেতে খেতে রাজনীতি, জিনিসপত্রের অগ্নিমূল্য অথবা বাঙালি কি ছিল আর কি হয়েছে এই সব বিষয় গভীর আলোচনা করে আনন্দ পেয়ে থাকি। কিন্তু আজ আর সেসব ইচ্ছে করল না। অফিস থেকে বেরিয়ে তারানাথের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। পৌঁছে দেখি কিশোরী সেন আমার আগেই এসে বসে আছে। আমাকে দেখে সে বলল, আরে অশ্বিনী, এই যে এসো, হয়ে তোমারই জন্য বসে আছি। আরে তুমি কি করে জানলে যে আমি আসব? ওর জন্য কি আর মন্ত্রতন্ত্র জানতে হয়? আজ এমন বাদলা করেছে যাকে বলে আড্ডার মেজাজ, না এসে যাবে কোথায়? তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে এনেছিলাম। তাকে দিয়ে বললাম, ঠাকুরমশাই, আজ একটা ভালো গল্প হবে নাকি? তারানাথ হাত বাড়িয়ে প্যাকেটটা নিল বটে, কিন্তু তার মুখে সেই বিশেষ প্রফুল্লতা দেখলাম না। বিরস মুখে সে বলল, না, তোমাদের কাছে গল্প বলতে ইচ্ছে করে না। তোমরা আমার গল্প অবিশ্বাস করো। কই, সব গল্প তো অবিশ্বাস করি না। নেহাত যেগুলো একেবারেই বিশ্বাস করবার মতো নয় সেগুলো বাদে। তারানাথ চটে গিয়ে উঠতে যাচ্ছিল। আমি কথার মোড় ঘোরাবার জন্য বললাম, ও বাদ দিন তো কিশোরীর কথা। আসল কথা হচ্ছে, আপনার গল্প যদি সত্যি হয় তাহলে আমরা বিশ্বাস করলেই বা কি, আর না করলেই বা কি? সত্য তো কারোর মতামত নির্ভর নয়। তারানাথ কিঞ্চিত শান্ত হয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, এই যে বিশ্বাসের কথা বললে না, বিশ্বাসে সত্যিই অনেক কিছু ঘটায়, সাধারণ বুদ্ধিতে যার ব্যাখ্যা করা যায় না। কিশোরীর ঘাড়ে আজ নির্ঘাত দুর্গ্রহ ভর করেছিল। সে বলল, তার মানে আপনি বলতে চাইছেন, কেউ যদি বিশ্বাস করে যে সে কোনোদিনও মরবে না, তাহলে বিশ্বাসের জোরে সে সত্যি সত্যি অমর হয়ে যাবে? যাবেই তো, তবে তোমার মতন ফিচের লোকেরা পারবে না। হিমালয়ে যেসব প্রাচীন যোগীরা শত শত বছর বেঁচে আছেন, তারা কি করে এত দীর্ঘকাল জীবিত আছেন বলে মনে হয়? কেবলমাত্র ইচ্ছা শক্তির জোরে। মানুষের বিশ্বাস ইচ্ছা শক্তিরই একটা প্রকাশ। এমন সময় বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি নামল। আলো কমে গিয়ে অন্ধকার মতো হয়ে এলো ভেতরে। বৃষ্টির বহর দেখে মনে হলো এ সহসা থামবার নয়। অবশ্য তাড়াতাড়ি মেসে ফিরেই বা কি করব? কিন্তু এখানে বসে থাকতে হলে তো গল্প চাই। বললাম, বিশ্বাসের শক্তি সম্বন্ধে একটা ভালো গল্পই হোক তবে। আমার কাছে কোনো গল্প নেই, সব সত্যি ঘটনা। কিশোরী আবার কি বলতে যাচ্ছে, তাকে থামিয়ে দিয়ে বললাম, দেখুন, এখন অন্তত ঘন্টা 2 আমরা আপনার অতিথি। বেরোবার উপায় নেই। আমাদের প্রার্থনা একটি গল্প, ওই মানে সত্যি ঘটনা। সৎ গৃহস্বামী মাত্রেই অতিথির প্রার্থনা পূরণ করে থাকে। আপনারও করা উচিত। তারানাথ একটু হাসল। চোখ বুজে কিছুক্ষণ ভেবে বোধহয় মনে মনে গল্পটা গুছিয়ে নিল। তারপর বলতে শুরু করল। বছর 20 আগের কথা। এক শিষ্য বাড়ি থেকে সস্তায়ন করে ফিরছি। ট্রেন বদলাবার জন্য বসে আছি রানাঘাট স্টেশনে। ট্রেনে তখনও প্রায় ঘন্টাখানেক দেরি। কি করা যায়? একটা বেঞ্চিতে বসে আপন মনে সিগারেট খেয়ে সময় কাটাতে লাগলাম। দক্ষিণা এবং পুজো বাবদ পাওয়া জিনিসপত্র পোটলা করে পায়ের কাছে রাখা। এমন সময়
এক মধ্যবয়সী লোক এসে আমার কাছে দাঁড়িয়ে বলল, একটু আগুনটা দেবেন তো ভাই। বিশেষ খেয়াল না করেই পকেট থেকে দেশলাইটা বের করে তার হাতে দিলাম। প্রথম কাঠিটা নষ্ট করে দ্বিতীয় কাঠি দিয়ে লোকটা বিড়িটা ধরিয়ে আমাকে দেশলাইটা ফেরত দিল। তখন আমি তার দিকে তাকাইনি। দেশলাই পকেটে পুরে কি জানি কেন হঠাৎ লোকটার দিকে একবার চাইলাম। সে তখন পিছনে ফিরে প্ল্যাটফর্মে অন্যদিকে চলে যাচ্ছে। লোকটার দিকে তাকিয়েই চমকে উঠলাম। তোমরা তো জানো আমার কতগুলো বিশেষ ক্ষমতা আছে, যা দিয়ে আমি মানুষের আশু বিপদ বা ভাগ্য পরিবর্তনের কথা টের পাই। পিছন থেকে তাকিয়ে আমি লোকটার শরীর ঘিরে একটা কালো ছায়া দেখতে পেলাম, যেন একটা কালো মসলিন ঘেরাটোপের মধ্যে থেকে লোকটা চলাফেরা করছে। বুঝলাম মানুষটার ভয়ানক বিপদগ্রস্ত। পায়ের কাছ থেকে পোটলাটা হাতে নিয়ে আমি দ্রুত পায়ে তার পিছনে এগিয়ে গেলাম। প্ল্যাটফর্মের একটি অপেক্ষাকৃত নির্জন জায়গায় দাঁড়িয়ে লোকটি অন্যমনস্কভাবে লাইনের ওপারে তাকিয়েছিল। আস্তে করে ডাকলাম, শুনছেন ভাই? ভদ্রলোক ভয়ানক চমকে উঠে আমার দিকে তাকালেন। দেখলাম বছর 40 বয়সের একজন মানুষ। উদ্বেগে ও চিন্তায় মুখ শুকিয়ে গিয়েছে। গালে 5-6 দিনের নাকামানো খোঁচা খোঁচার দাড়ি। শার্টের একটা বোতাম ভুল ঘরে লাগানো। ভদ্রলোক বিস্ময় গলায় বললেন, হ্যাঁ, আমাকে কিছু বলছেন কি? একটু বিপদে পড়লাম। কেন ডেকেছি তা ভদ্রলোককে কিভাবে বলা যায়? একজনকে তো আর হঠাৎ বলা যায় না। ও মশাই, আপনার খুব বিপদ, কারণ আপনার চারিদিকে একটা কালো ছায়া যাচ্ছে। সময় নেওয়ার জন্য বললাম, আপনার সঙ্গে একটু কথা ছিল, এদিকে আসবেন? কিন্তু আপনাকে তো ঠিক মানে না, আপনি আমাকে চেনেন না। আসুন না, এই চায়ের দোকানটায় একবার চা খেতে খেতে গুছিয়ে সব কথা বলছি। মানে আমি যা বলতে চাইছি সেটা এক কথায় গুছিয়ে বলা সম্ভব নয়। যে কোনো কারণেই হোক এই সময় চায়ের স্টলে ভিড় ছিল না। ভদ্রলোককে একটা বেঞ্চিতে বসিয়ে 2 কাপ চায়ের অর্ডার দিলাম। ভদ্রলোক উসখুস করছিলেন। বললেন, হ্যাঁ, কি একটা ব্যাপার বলছিলেন, বলবেন? কি ব্যাপার বলুন তো? কোনো ভূমিকা না করেই বললাম, আমি একটু জ্যোতিষ চর্চা করি। আপনি যখন আমার কাছে দেশলাই চাইলেন, আমার হঠাৎ কেন যেন মনে হলো আপনার খুব বিপদ। সত্যি কি তাই? আমাকে বলতে পারেন, আমি আপনার কাজে লাগতে পারি। আমার বিশেষ ক্ষমতার কথা আর বললাম না। প্রথমেই সে কথা বললে আমাকে হয় পাগল নয়তো ঠক মনে করবে। ভদ্রলোক একটু সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে আছে। এবার ভালো করে দেখে বুঝলাম মানুষটা বেশ বুদ্ধিমান, কিন্তু সাম্প্রতিক দুঃসময় এবং উদ্বেগ তার মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্যের ওপর ছায়া ফেলেছে। আজকাল সময় খারাপ, নানা রকম ধান্দাবাজ লোক চারিদিকে ঘুরছে। এমন অবস্থায় আমাকে হঠাৎ করে বিশ্বাস করতে না পারাটাই স্বাভাবিক। অসহায়ভাবে ভদ্রলোক আমার দিকে চেয়ে বসে রইলেন। হেসে বললাম, ভয় নেই, আমি ঠকজোচ্ছ নই। আমার একটা বিশেষ ধরনের ক্ষমতা আছে, যা দিয়ে আমি অনেক কিছু আগে থাকতে বুঝতে পারি। আমার গুরুর আদেশ ছিল কারোর বিপদ বুঝতে পারলে এগিয়ে গিয়ে সাহায্য করা। তাই আপনাকে দেখে। কি ধরনের বিশেষ ক্ষমতা? এই যেমন ধরুন, আপনাকে দেখে বুঝতে পারছি আপনার জন্ম চৈত্র মাসে 7 থেকে 10 তারিখের মধ্যে। আপনার নামের আদ্যক্ষর ক। গত 3-4 দিনের মধ্যে
আপনি বেশ বড় রকমের একটা অগ্নিভয় থেকে রক্ষা পেয়েছেন। আর আর আরো কিছু আছে নাকি? বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন। গত বছর আপনার কর্মস্থলে আপনাকে নিয়ে যে গোলমাল হয়েছিল, তাতে বিচারে আপনি রেহাই পেয়ে গেলেও দোষটা কিন্তু আপনারই ছিল, তাই না? ভদ্রলোক মাথা নিচু করে শুনছিলেন। মুখ তুললে দেখলাম তার চোখে জল। আস্তে আস্তে বললেন, আগে হ্যাঁ, দোষ আমারই ছিল। কেউ জানে না সে কথা, আমার স্ত্রীও না। কিন্তু বিশ্বাস করুন, নিতান্ত বাধ্য হয়েই। 3000 টাকা, ঠিক তো? আগে হ্যাঁ, আপনি সবই জানতে পেরেছেন দেখছি। আপনার ক্ষমতায় আমি আর বিশ্বাস করছি না। স্ত্রীর অসুখে বাধ্য হয়ে তাকে বাঁচাবার জন্য টাকাটা নিতে হয়েছিল। ভেবেছিলাম কেউ টের পাওয়ার আগেই দেশের সব জমি জমা বিক্রি করে আবার পুড়িয়ে দেব, কিন্তু তার আগেই অডিট বসলো, ঘাটতি ধরা পড়ে গেল। আমি বহু পুরনো বিশ্বস্ত কর্মচারী, আমাকে কেউ সন্দেহ করলো না। অন্য কারোর ঘাড়ে দোষ পড়লে হয়তো আমি এগিয়ে গিয়ে অপরাধ স্বীকার করতাম, কিন্তু তাও হলো না। যথেষ্ট প্রমাণের অভাবে টাকাটা বাজে খরচের খাতে লিখে রাখা হলো। আপনার কাছে সব স্বীকার করে যেন বাঁচলাম। এতদিন মনে পাপ ভূত পুষে রাখা, সে যে কি কষ্ট, কি কষ্ট। হ্যাঁ, গত পরশুদিন আগুনের হাত থেকে বেঁচেছি বটে। আমার স্ত্রী পুত্র বর্তমানে দেশের বাড়িতে রয়েছে, যেখানে আমি এখন যাচ্ছি। নিজে রান্না করে খাওয়ার অভ্যেস নেই কোনো কালে। হোটেলে খেলে আবার শরীর খারাপ করে, তাই যা হোক ভাতে ভাত ফুটিয়ে নেব বলে স্টোভ জেলে চাল বের করে পেছনে ফিরেছি, আর মশাই ধুতিতে লেগে গিয়েছে আগুন। কি ভাগ্য, সেই সময় আমার এক বন্ধু এসে হাজির আড্ডা দিতে। সে বিছানার মোটার চাদর চেপে ধরে আগুন নেভায়। তাও দেখুন না কতখানি পুড়ে গিয়েছে। দেখুন দেখুন। ডান পায়ের থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম পায়ের গুলি থেকে উরুর পেছন অব্দি ভেজা ন্যাকড়ার ফেটটি বাঁধা। চায়ের দোকানের ছেলেটা এসে শূন্য কাপ দুটো নিয়ে গেল। তাকে বললাম আরো 2 কাপ চা দিতে। সিগারেটের প্যাকেট বের করে নিজে ধরালাম, ভদ্রলোককেও দিলাম। সিগারেটে গোটা কয়েক লম্বা টান দিয়ে তিনি বললেন, আমার নাম কালীপ্রসাদ মিত্র। খুলনার বিখ্যাত মিত্রদের কথা হয়তো শুনে থাকবেন। আমরা তাদেরই বংশধর। অবশ্য 50-60 বছর হলো খুলনার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। ঠাকুরদা কর্ম উপলক্ষে এদিকে চলে আসেন, সেই থেকে কখনো আর দেশে ফিরে যাওয়া হয়নি। আবার চা এলো। গরম চায় চুমুক দিয়ে কালীপ্রসাদ বললেন, নদিয়া জেলার উত্তর প্রান্তে কিছু ভূসম্পত্তি কিনে ঠাকুরদা বসবাস শুরু করেন। ব্যবসা করতেন কলকাতায়, মাঝে মাঝে গ্রামে এসে থাকতেন। তিনি ছাড়া বাড়ির লোকজন গ্রামেই থাকত। বন্দরে যেসব জাহাজ এসে ভিড়ে তাতে কাঁচা আনাজ যোগান দেওয়ার ব্যবসা করতেন ঠাকুরদা। বিলক্ষণ 2 পয়সা করেছিলেন, কিন্তু বহু প্রতিদ্বন্দ্বী জোটায় তার জীবদ্দশাতেই সে ব্যবসা নষ্ট হয়ে যায়। চেনাশুনো কাকে ধরে যেন বাবাকে একটা সাহেবি ফার্মে ঢুকিয়ে দেন চাকরিতে। বাবা অবসর গ্রহণ করার পর সেই চাকরি আমি পেয়েছি। আচ্ছা, কতদিন বাবা রিটায়ার করেছেন? তা বছর 20 তো বটেই। বাবার বয়স এখন প্রায় 80, কিন্তু বেশ ভালো স্বাস্থ্য। অসুখ বিসুখ কিছুই নেই, কেবল চোখে একটু কম দেখেন। জ্ঞাতিদের শত্রুতায় ঠাকুরদাকে খুলনা ছেড়ে আসতে হয়েছিল। আসবার সময় দেশের সম্পত্তির বিশেষ কিছু তিনি আনতে পারেননি। নগদ টাকা সামান্য যা ছিল তাই দিয়েই কলকাতায় ব্যবসা শুরু করেন।
কেবল প্রাণের চেয়েও প্রিয় একটি জিনিস তিনি বই নিয়ে এসেছিলেন। কি জিনিস? একটি অষ্টধাতুর তৈরি কালী মূর্তি, আমাদের গৃহদেবী। 4-5 পুরুষ ধরে এই মূর্তি আমাদের পরিবারে পুজো পেয়ে আসছে। ঠাকুরদার বাবা অর্থাৎ আমার প্রপিতামহ, তিনি ছিলেন তন্ত্র সাধক। আজীবন সাধনা করে তন্ত্রের বিভিন্ন শাখায় সিদ্ধিলাভ করেছিলেন বলে শোনা যায়। তাঁর জীবনের শেষ দিকে একবার গ্রহ নক্ষত্রের কি এক বিচিত্র সংস্থান এবং অমাবস্যা একসঙ্গে পড়ে। তেমন যোগ নাকি 100 বছরেও একটা আসে না। সেই বিশেষ অমাবস্যা রাত্রিরে আমার প্রপিতামহ সারা রাত জেগে তন্ত্রের এক গূঢ় প্রক্রিয়া সাধন করেন। শেষ রাত্রে হোমকুণ্ডে পূর্ণাহুতি দিয়ে একটা গোল লোহার কৌটোয় পুজোর উপাচার থেকে কি একটা জিনিস পুড়ে কৌটোটা প্রপিতামহীর হাতে দিয়ে বলেন, এই নাও, রাখো। এ যা করে দিয়ে গেলাম, আমাদের বংশে আর হঠাৎ করে কারোর কোনো বিপদ হবে না। বিগত 3 পুরুষ ধরে আমাদের পরিবারের ভালো মন্দের ব্যাপারে আমরা মা কালীর কৌটোর ওপরই নির্ভর করে আছি। তবু তো মশাই, আমি আধুনিক লোক, বাস করি আধুনিক কলকাতায়। আমার বিশ্বাস হয়তো অতটা দৃঢ় নয়, কিন্তু বাবা প্রাচীন মানুষ। ডাক্তার উকিলের চেয়ে এই কৌটোর ওপর তার নির্ভরতা অনেকটাই বেশি। মাস 4 আগে কলকাতার বাসায় আমার বড় ছেলের খুব অসুখ করে। ছেলে মরণাপন্ন হয়ে পড়ে। সেই সময়ে আবার অফিসে অডিট বসেছে, টাকাটার বিষয় নিয়ে হইচই হচ্ছে। ভেতরে বাইরে মশাই আমি খুব বিপন্ন। টাকার ব্যাপারটা বাবা জানতেন না, কিন্তু নাতির অসুখের খবর পেয়ে আমার এক খুড়তুতো ভাইয়ের হাত দিয়ে মা কালীর কৌটো আমার কলকাতার বাসায় পাঠিয়ে দেন বাবা। কৌটোর মহিমাতেই কিনা জানি না আমার ছেলেটা সেরে ওঠে, অফিসের গোলমালও মিটে যায়। আচ্ছা মশাই, কিছু মনে করবেন না, আমাকে একটা সিগারেট দেবেন? সিগারেট ধরিয়ে ঘন ঘন টান দিয়ে প্রায় অর্ধেক করে আনার পর কালীপ্রসাদ আবার বলতে শুরু করলেন, এতদিন মা কালীর কৌটো কলকাতায় আমার কাছেই ছিল। হঠাৎ দিন 2 আগে বাবার এক জরুরি চিঠি পেলাম। সে এক অদ্ভুত চিঠি। ছেলে বউকে কয়েকদিন আগেই বাবার দেখাশোনা করার জন্য দেশে পাঠিয়ে দিয়েছিলাম। এখন চিঠি পেয়ে আমিও চলেছি, কৌটোটাও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চিঠিটা অদ্ভুত বলছেন কেন? কি আছে চিঠিতে? নিজেই পড়ে দেখুন, কিছু বুঝতে পারেন কিনা। বয়স্ক মানুষের ঈষৎ কম্পিত হস্তাক্ষরে লেখা চিঠি। স্নেহের কালীপ্রসাদ, আশা করি মঙ্গলময়ের কৃপায় কুশলেই আছো। এক বিচিত্র ঘটনার সম্মুখীন হইয়া তোমাকে এই পত্র দিতেছি। আজ কয়েকদিন হইল আমাদের বাটিতে নানা অলৌকিক এবং ভৌতিক উপদ্রব আরম্ভ হইয়াছে। ইহার কারণ বা কিভাবে নিরসন হইবে কিছুই বুঝিতে পারিতেছি না। যাহা হোক, পত্র পাওয়া মাত্র তুমি ছুটি লইয়া দেশে আসিবে। গত 4-5 মাস যাবৎ মা কালীর কৌটা তোমার কলিকাতার বাসায় রহিয়াছে। আসিবার সময় উহার সঙ্গে আনিতে ভুলিবে না। সম্ভবত উহা না থাকাতেই এই উপদ্রব। এই পত্রকে তার মনে করিয়া অবিলম্বে রওনা হইবে। আশীর্বাদ লইও। ইতি আশীর্বাদক চন্ডিকা প্রসাদ মিত্র। শুনলেন মা কালীর কৌটো, প্রথম পর্ব। গল্পটির পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত 8টায়। আজকের মতন শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।